রাত 10টার দিকে শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে নামা বৃষ্টিতে দুজনই একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে ওদের জন্যই অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে এই অবস্থায় দেখে রাবেয়া এহসান কপালে হাত দিয়ে বললেন, দুজনেই তো ভিজে গেছিস। ঈশান শার্ট থেকে পানি ঝাড়তে ঝাড়তে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি, আমি বরং চলে যাই। ভেজা শরীরে বেশিক্ষণ আমি থাকতে পারি না। রাবেয়া এহসান কড়া সুরে বললেন, একদম নয়, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না। তোমরা দাঁড়াও, আমি রিদির আব্বুর লুঙ্গি দিচ্ছি। দুজনেই আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনেই শুভ্র নাক কুঁচকে ফেলল। লুঙ্গি? ঈশান দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া হোসেন দুটো নতুন লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরিয়ে দিলেন। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছে ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা রিদির রুমে ঢুকল। সেখানে গিয়ে দেখে রিদি আর শুভ্রা বিছানায় শুয়ে আড্ডা দিচ্ছে। শুভ্রকে কাক ভেজা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো, আর হাতে ওটা কি? লুঙ্গি মনে হচ্ছে। সিরিয়াসলি ভাইয়া, তুমি লুঙ্গি পরবে? শুভ্র দাঁতের দাঁত চেপে গজগজ করে বলল। দাঁত কেলাবি না, চড়িয়ে দাঁত ফেলে দিব। বলে শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপরে রাখলো। রিদির দিকে তাকে গম্ভীর গলায় বলল, তোর তোয়ালে কই? রিদি হাতের ইশারায় ব্যালকনি দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনিতে তোয়ালেটা নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্রাও রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়ালো। তার চোখ তো চড়ক গাছ। সামনেই ঈশান দাঁড়িয়ে, কোমরের লুঙ্গি কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণে সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চওড়া সুঠাম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে না পেরে কুঁজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃশ্যটা মহাকাব্যিক লাগছে। শুভ্রা নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে খিলখিল করে শব্দ করে হেসে দিল। হঠাৎ কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকালো। শুভ্রার সেই বাদ ভাঙ্গা হাসি দেখে ঈশানের রাগ হওয়া তো দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে। হাসলে গালে টোল পড়ছে আর চোখের মণি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতর যেন শত অজস্র প্রজাপতির ডানা ঝাপটাতে শুরু করলো। এক প্রকার মুগ্ধতা আর অদ্ভুত উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ভুলে গেছে সে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত কখন যে শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টেরই পায়নি। এদিকে শুভ্রা হাসতে হাসতে খেয়াল করলো ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ঈশানের কোমরে যে লুঙ্গিটা এতক্ষণ লড়াই করছিল সেটা এখন আর সেখানে নেই। অভিকর্ষ বলের নিয়মে সেটা এখন ঈশানের পায়ের নিচে ফ্লোরে লুটুপুটি খাচ্ছে। অর্থাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু যখনই বুঝলো ঈশানের কি অবস্থা তখন তার হাসির বাঁধ ভেঙে গেল। কিন্তু পরক্ষণেই লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে উঠল। ধপ। শুভ্রা জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানেই পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাঁপল। সে অবাক হয়ে দেখল শুভ্রা কেন হঠাৎ ওভাবে বেহুশ হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল তার। সে দেখল তার সাধের লুঙ্গিটা পায়ের দু ফাঁক দিয়ে একদম মাটির সাথে মিশে আছে। মানে লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ ওটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে যখন সে দেখল কোমরের অংশটা পুরোপুরি খালি, তখন তার কলিজা একদম শুকিয়ে গেল। ও শিট, লুঙ্গি খুলে গেছে। ঈশান তাড়াহুড়া করে লুঙ্গিটা কোমরে এমনভাবে পেঁচালো যেন ওটা কোনো জাদুকরি গিট। তারপর এক দৌড়ে শুভ্রার কাছে সে দেখল মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল। কেউ আসার আগে শুভ্রাকে ঠিক করতে হবে, না হলে লুঙ্গির কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মান বঙ্গোপসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পাজা করে তুলে নিল। পা বাড়াতেই অনুভব করলো তার পায়ের নিচে শত্রু মানে লুঙ্গিটা আবার বিদ্রোহ শুরু করেছে। গিটটা আলগা হয়ে আসছে।
ঈশান তাতে দাঁত চেপে বিড়বিড় করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি আবার খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে নাটাই ছাড়া ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেবো। তোর মান সম্মান তো যাবেই, সাথে আমারটাও যাবে। একদম লাইনে থাক বলছি। কষ্টে সষ্টে শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুয়ে দিল সে। তারপর শুভ্রার গালে হালকা টোকা দিতে দিতে ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা, শুনছো গো? প্লিজ চোখ খোলো। এই দেখো, আমি এবার স্টিলের গিট দিয়ে লুঙ্গি পরে ফেলেছি। এখন আর খোলার কোনো চান্স নেই। দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়াচড়া নেই। ডাকতে ডাকতেই হঠাৎ ঈশানের চোখ গেল শুভ্রার মুখের দিকে। আহ, কি অপূর্ব মায়াবী এক দৃশ্য! চোখ বন্ধ অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপসরী মনে হচ্ছে। ঈশানের ভেতরে জবরদস্ত তখন কোন দেশে উধাও হয়ে গেছে সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘোরের বশীভূত হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার নাকে আছড়ে পড়ছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপি পাপড়ির মতো পাতলা ঠোঁটে। এক মুহূর্তের সেই উষ্ণ ছোঁয়ায় ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করলো। ঈশান নিজেকে সামলে নিয়ে এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছিটা দিল। পানির ঝাপটা লাগতেই শুভ্রা কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখতেই তার সেই লুঙ্গি পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে উঠল। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, আর একবার ওর কোমরের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে জিনিসটা এবার জায়গা মতো আছে কিনা। শুভ্রার গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই। দেখার সুযোগ বারবার আসে না। একবার যেটা দেখছো নেক্সট টাইম দেখার আশা করো না। এটাকে বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রা লজ্জায় আর রাগে একদম অস্থির হয়ে উঠল। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, ছি, কি অসভ্য আপনি! কি বলছেন এইসব? আমি কেন দেখতে যাব? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছুর পরেও আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? ঈশান এবার বুক টান টান করে এক পা এগিয়ে দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? আর রইল লুঙ্গি খোলা। এতে আমার কি করার বলো? লুঙ্গি কি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব? আমি লুঙ্গি পরায় অভ্যস্ত না। হুট করে পড়েছি, তাই ওটা নিজের রাস্তা মেপে নিচে নেমে গেছে। শুভ্রা এবার ঠোঁট কামড়ে ধরে কোনো মতে নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় কাণ্ড হতো তখনও কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখে পাবলিককে ভাষণ দিতেন? আমার কি করার বলেন ভাইয়া? লুঙ্গি পরে আমি অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার একটু কাঁচুমাচু হয়ে গেল। সে মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলত। সে তবুও ইজ্জত বাঁচানোর শেষ চেষ্টা করে বলল, আরে রাস্তায় খুললে তো অন্য ব্যাপার, ওখানে তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম। কিন্তু এখানে তো তুমি আর আমি। ভাবলাম দেখেই যখন ফেলেছো তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কি দরকার? যা গেছে তা তো গেছেই। শুভ্রা দু হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান এখান থেকে, প্লিজ দয়া করে যান এখান থেকে। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল। আচ্ছা। বলে ঈশান বীর দর্পে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। কিন্তু দুই কদম যেতে না যেতেই বেঈমান লুঙ্গিটা আবার পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনো মতে খপ করে ওটা ধরে ফেলল। পেছন থেকে শুভ্রা পুরো দৃশ্যটা দেখে এবার হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসির চোটে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করতে লাগলো, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনো দাম নাই? তুই কি আমাকে আজ সবার সামনে উলঙ্গ করেই ছাড়বি? এই, তুই কি কোনো কাপড়ের গুদাম থেকে জন্ম নিচ্ছিস, নাকি বেইমানের বস্তা থেকে? তোকে দিয়ে কি আমি শেষ ঘর মোছার ন্যাকড়া বানাবো? পিশাচ লুঙ্গি, ছি ছি! তোকে পরার চেয়ে কচুর পাতায় লজ্জা ঢাকাও অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিদি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে সে রুমে আসতেই একদম থমকে গেল। শুভ্রের পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর
উদাম গা, সুঠাম সেই শরীরের খাজে খাজে বৃষ্টির পানি চিকচিক করছে। চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে এমন ঘরোয়া আর তীব্র পুরুষালী রূপে দেখে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় হৃদির প্রতিচ্ছবি দেখে সে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, মাছি ঢুকে যাবে, মাউথ ক্লোজ কর। হৃদি সম্মিত ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তেই আপেলের মতো লাল হয়ে উঠল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শুভ্র পেছন থেকে ভারী গলায় বলল, কই যাস? হৃদি দাঁড়িয়ে পড়ল কিন্তু পেছনে ফেলল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, নিচে। শুভ্র এবার হৃদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রের শরীরে সেই ভেজা সোদা ঘ্রাণ আর বৃষ্টির শীতল আবেশ হৃদির স্নায়ুতে নেশার মতো আছড়ে পড়ল। শুভ্র হৃদির খুব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ রেখেছি, ওইটা সকালে খুলিস। হৃদি কৌতূহলী হয়ে টেবিলের দিকে তাকালো, দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদুস্বরে বলল, এখন খুলি? শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, নো, সকালে, এখন আমার মাথা ব্যথা করছে, টিপে দে। হৃদি আমতামতা করে কাপা গলায় বলল। আমি? শুভ্র এবার হৃদির দিকে ঘুরে সরাসরি ওর চোখের গভীরে তাকালো। তার চোখে তখন এক আবেশ মাখা কর্তৃত্ব। সে হৃদির চুলের ঘ্রাণ নিয়ে একটু নেশাতুর গলায় বলল, ইয়েস ম্যাডাম, আপনি বেশি কথা না বলে একদম চুপচাপ বিছানায় আয়। শুভ্র বিছানায় গিয়ে চিত হয়ে শুল। হৃদির দিকে তাকিয়ে তার গম্ভীর আবেশ মাখা গলায় বলল, কাম হিয়ার। হৃদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে সে শুভ্রের পাশে বসলো। সে নিজের ভেতরের অস্ত্রতা সামলে নিয়ে কাপা কাপা হাতে শুভ্রের চওড়া কপালে দু হাত রাখলো। তারপর খুব নরমভাবে টিপতে শুরু করলো। শুভ্র এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করলো। রুমের ভেতর এসি চলার মৃদু শব্দ আর হৃদির হাতের সেই মায়াবী ছোঁয়া কিছুক্ষণের মধ্যেই শুভ্রের নিঃশ্বাস ভারী আর গভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর হৃদি হাত থামিয়ে শুভ্রের মুখের দিকে তাকালো। শুভ্র ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। হৃদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কত বাচ্চার মতো লাগে, একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ জেগে থাকলে এই লোকটাই ঝাল একদম বিন্দু মরিচ। হৃদির মনে আবারও সেই অবাধ্য ইচ্ছাটা জেগে উঠল। তার খুব ইচ্ছে করছে শুভ্রের কপালে একটা চুমু খেতে, নাকটা একটু ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখটা নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর পিচ্চি বাচ্চাদের মতো শুভ্রের নাকটা আলতো করে টিপে দিয়ে আদুরে গলায় বলতে লাগলো, ওলে বাবুটা, তুমি এখন ঘুমাচ্ছ? ইস কি ঘুম! ঘুমালে তোমাকে আলো কত কিউট লাগে, তুমি কি জানো কুচুপু একটা? হৃদি নিজের মনে মুচকি হাসলো। তারপর শুভ্রের কানের একদম কাছে মুখ নিয়ে খুব সন্তপনে ফিসফিস করে বলল, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, শুনছেন? ভালোবাসি, আই লাভ ইউ। বলেই হৃদি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই ঘটল অঘটন। শুভ্র যেন উৎপেতেই ছিল। হৃদি এক পা বাড়াতেই শুভ্র বিদ্যুৎ গতিতে হৃদির ওড়না ধরে এক হ্যাঁচকা টান দিল। হৃদি সামলাতে না পেরে সিটকে এসে সোজা শুভ্রের প্রশস্ত বুকের উপর আছড়ে পড়ল। শুভ্র শক্ত দু হাতে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। হৃদি ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপছে। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখল হৃদির সেই লজ্জায় রাঙা মুখটা। শুভ্র বাঁকা হাসি দিয়ে নেশাতুর গলায় বলল, ওলে বাবুটা বুঝি এখন ধরা খেয়ে গেল। আই হার্ড এভরিথিং সুইটহার্ট, পাগল করে দিলি তুই আমাকে। এখন আমি বাসন না করে তোকে ছাড়ছি না। উফ, ছাড়ুন অসভ্য। শুভ্র এক ঝটকায় হৃদিকে নিজের বুকের উপর থেকে নামিয়ে নিজে হৃদির উপরে উঠে পড়ল। দু হাত বিছানার সাথে লক করে দিয়ে হৃদির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রের ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে এসে পড়ল হৃদির গাল বেয়ে। শুভ্র বাঁকা হেসে একদম ফিসফিস করে বলল, কেন এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগে তো খুব ভালোই আমার ঘুমের সুযোগ নিচ্ছিলি।
হৃদির দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চওড়া সুঠাম শরীরের নিচে তার এই রোগা পাতলা শরীরটা যেন একদম চেপা হয়ে যাচ্ছে। শুভ্রের উদাম বুকের তপ্ত ওম আর ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রের তীব্র চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলল, দেখুন, আমি 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 শুধু একটু দুষ্টুমি করেছি, প্লিজ ছেড়ে দিন না, আর করব না। শুভ্র হৃদির মুখের একদম কাছে নেমে এলো। তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। সে হৃদির ওষ্ঠধরের দিকে অপলক তাকিয়ে থেকে খুব নিচু আর ভারী স্বরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি, লেটস হ্যাভ সাম ফান। বলেই শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটার হৃদির নরম তুলতুলে গালে আলতো করে ঘষতে লাগলো। শুভ্রের গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্লোলে লিদি একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্র ওর কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই হৃদির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্র ওর চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন রিদি? দেখলে ইচ্ছে করে নিজের সাথে মিশিয়ে নেই। আই জাস্ট কান্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া আর তীব্র স্পর্শ সামলাতে হৃদি রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধরফর করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনো মতে বলল, ছাড়ুন প্লিজ, কেমন জানি লাগছে। শুভ্র একটু হেসে ওর বন্ধ চোখের পাতায় গভীর এক চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জান? জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি হৃদির ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে হৃদি নিজের ভেতরের সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম এক নিমিষেই থেমে গেল। শুভ্র হৃদির নরম ঘাড়ে ছোট ছোট তৃষ্ণার্ত চুমু খেতে লাগলো। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার আর গভীর ভালোবাসা মিশেছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে হৃদি যেন কোনো এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শুভ্র চুমু খেতে খেতে হৃদির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে পরম আবেশে নেশালো কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি। বুকে আগুন ধরে যায়, তখন সেই আগুন নেভাতে ইচ্ছে করে, কিন্তু সেই আগুন নেভাতে গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার এই পিচ্ছি বউটাকে কষ্ট দিতে। বলেই শুভ্র এক ঝটকায় হৃদির উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের উত্থাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর বাঁ হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে বলল, নিচে আয়। রাতের খাওয়া দাওয়া শেষে সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই হৃদির মনটা মুহূর্তেই কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত নিঝুম। সে ধীর পায়ে রুমে এসে বিছানার এক কোণায় চুপচাপ বসল। শরীরে এখনো শুভ্রের সেই তপ্ত বেপরোয়া সোয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটায় তাকালো। কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে। একটা অদ্ভুত হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতরের ছটফটানিটা যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দিবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে সে অনবরত ছটফট করতে লাগলো। একবার এপাশ ওপাশ করছে তো পরক্ষণেই বালিশটা বুকে জড়িয়ে ধরছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল। তার চোখে ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরে অবুঝ ইচ্ছেটা বারবার চিৎকার করে বলছে আবারও শুভ্রের কাছে যেতে, তার ওই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে। হঠাৎ করে নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। এই মাঝরাতে আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধরপড় করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র কল দিয়েছে। হৃদি ফোনের সময়টার দিকে তাকিয়ে যারপনি অবাক হলো। রাত তখন 2:45, ঘড়িতে 2:44 বাজে, আর এই আদরাতে শুভ্র তাকে কল দিচ্ছে।
হৃদি আর এক সেকেন্ডও কিছু না ভেবে কাপা কাপা আঙ্গুলে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। ও পাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। হৃদিও মুখে কোনো শব্দ করলো না। দুজনই একদম চুপ। ফোনের এপাশ ওপাশ শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আশ্রে পড়ছে, যার নীরবই এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই গভীর নীরবতায় কাটার পর শুভ্র ওপাশ থেকে একটা লম্বা শ্বাস টেনে ঘুম ঘুম জোরানো কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একদম হারাম করে দিছিস তুই। সামনে পাইলে কানের নিচে কয়টা দিব তোরে। হৃদি একদম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, চুপ লোক, আমি আবার কি করলাম? হৃদি ওপাশ থেকে একটা নেশাতুর ভাঙ্গা গলায় ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিছিস। আই জাস্ট লস্ট মাই সেলফ কন্ট্রোল। আমি তোর নেশায় এমনভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবেই মনের ভেতর তালা মারতে পারছি না। শুভ্রের মুখের এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বিঁধল। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক সম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করছে। যেই লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরা ছোঁয়ার বাইরে থাকে, সেই লোকটার মুখে এমন বেসামাল ভালোবাসার আচ্ছন্ন কথা হৃদির জন্য সত্যি অবিশ্বাসের। হৃদি যখন এই ভাবনার জালে ডুবে আছে, ঠিক তখনই ওপাশ থেকে শুভ্র আরো গভীর এক আবেশের ঘোরে ডেকে উঠল। ওই দিদি। হৃদি নিজের কাঁপন সামলে নিয়ে খুব মৃদু স্বরে বলল, হুম। চলে আয় না আমার কাছে। আই ক্যান্ট টেক ইট এনিমোর। নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছি না। শুভ্রের এই আকুলতায় হৃদি নিস্তব্ধ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চুপ করে রইল। শুভ্র ওপাশ থেকে তার নীরবতা টের পেয়ে আবার একটু আদুরে গলায় বলল, এই পাগলি, কথা বলিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলল, কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র ওপাশ থেকে আবার একটা লম্বা গরম শ্বাস টানল। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জোরানো বুত হওয়া কণ্ঠে গুনগুন করে উঠল, কি এক নেশা ধরালি রে পাগলি। একটু ঘুমাতে পারছি না, শুধু তোর কথাই মনে পড়ছে। মিস করছি তোকে ভীষণ। এরপর হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া গলায় বলল, আমার ঘুম হারাম করেছিস না। একবার শুধু বিয়েটা হতে দে, তোকে নিয়ে বাসর ঘরে ঢুকে একটানা 3 দিন দরজাই খুলবো না। শুভ্রের এমন অপকটে বলা খোলামেলা কথা শুনে হৃদির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। সে ফোনটা শক্ত করে ধরে আমতামতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। শুভ্র ওপাশ থেকে একটু হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবাধ্য গলায় বলল, হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি। আর এটা তুই বানিয়েছিস। এমন এক নেশা ধরিয়েছিস তুই আমার বুকে, তোকে ছাড়া এখন আর কিচ্ছু ভালো লাগে না। হৃদি আবারও চুপ করে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের আওয়াজটা সে নিজেই শুনতে পাচ্ছিল। শুভ্র ওপাশ থেকে একদম ফিসফিস করে যেন হৃদির খুব কাছে এসে ডাকল, রিদি। হুম। শুভ্র গভীর এক আকুলতা নিয়ে বলল, তোকে ভীষণভাবে আদর করতে ইচ্ছে করছে। হৃদি নিজের উপর জোর করে নিয়ন্ত্রণ এনে কাপা গলায় বলল, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমান। শুভ্র বাচ্চাদের মতো আবদারে সুরে বলল, চুমু দে তাহলে, ঘুমিয়ে যাব। হৃদি চরম বিস্ময়ে চোখ গোল গোল করে বলল, চুমু? চুমু কিভাবে দিব? ফোনে দিবি লম্বা করে। হৃদি লজ্জায় বালিশে মুখ গুজে বলল, পারবো না। শুভ্রের কণ্ঠস্বর এবার আচমকা একটু গম্ভীর আর চড়া শোনালো। আসবো? হৃদি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। হৃদি বিছানায় উঠে বসে বলল, পাগল আপনি। শুধু তোর জন্য। এখন জলদি চুমু দে, না হলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসব। তখন শুধু চুমু না, সব কিছুই করে ফেলবো।
হৃদি কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালো করেই জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলেছে তখন সত্যি সত্যি এই মাঝ রাস্তায় গাড়ি ছুটিয়ে চলে আসা শুভ্রের পক্ষে কোনো ব্যাপারই না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি করে বলল। শুনুন, ওপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার গলায় বলল। কি চুমু দিবি? কিন্তু তুই লেট করেছিস, এখন একটা না দুটো চুমু দিতে হবে। হৃদির চোখ কপালে তুলে বলল। কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি হবে তত করে চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন আর দেরি না করে চুমু দে, ফার্স্ট ফার্স্ট। শুভ্রের এমন ছেলে মানুষই, অথচ তীব্র হুমকিতে হৃদি আর এক সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফোনটা একদম ঠোঁটের কাছে চেপে ধরল। তারপর নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। ফোনে হৃদির সেই কাঁপাকাঁপি ঠোঁটের গভীর ছোঁয়া পেতেই ওপাশে শুভ্রের হৃৎস্পন্দনটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে সেও ফোনটাতে গভীর এক চুমু দিয়ে অবশ গলায় বলল। মা, আমার নেশালো বউ, এবার শান্তিতে ঘুমা। গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতেই হৃদি ফোনটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হেসে উঠল। সত্যি লোকটা দিন দিন কেমন যেন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করার পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিয়ে গেল, সে খেয়াল কি তার আছে? এখন তো এই জন্মে আর চোখে ঘুম আসবে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে করতে তার মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদটা হৃদির চোখে পড়তেই তার ঘুমটা ভাঙল। ধরফর করে উঠে বসে ফোনের দিকে তাকাতেই তার তো আত্মারাম খাজা ছাড়া 9টা বেজে গেছে। সকালে এতগুলো সময় সেই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা ভাবতেই হৃদি কপালে হাত দিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টন করে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে হৃদির চোখ কপালে উঠার জোগাড়। হোয়াটসঅ্যাপে শুভ্র মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, গুড মর্নিং আমার স্বপ্নের মহারানী। এত ভোরে শুভ্রের এমন মিষ্টি মেসেজ পেয়ে হৃদির গাল দুটো লাজুক রাঙ্গায় হয়ে উঠল। লোকটা দিন দিন বড্ড রোমান্টিক হয়ে যাচ্ছে। সে একগাল হেসে ট্রাইপ করল। গুড মর্নিং। পাঠানোর সাথে সাথেই ওপাশ থেকে একটা ছবি এলো। ছবিতে শুভ্র জিভ বের করে একটা অদ্ভুত স্টাইল করে আছে। হৃদি খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলাতে না পেরে সে নিজেও জিভ বের করে একটা ছবি তুলে শুভ্রের চ্যাটে পাঠিয়ে দিল। কিন্তু দুষ্টু শুভ্র কি আর ছেড়ে দেওয়ার পাত্র? হৃদির পাঠানো ছবির উপর সাথে সাথেই সে একটা হাহা রিয়াকশন দিয়ে বসল। হৃদি ফোনটা হাতে নিয়ে কিছুটা রেগে গেল। মনে মনে ভাবল, কি অসভ্য, আমার ছবি দেখে হাসি পায়। জেদ চেপে গেল তার। তাই সে পাল্টা শুভ্রের ছবিতে একটা হাহা রিয়াকশন দিয়ে দিল। ঠিক তখনই শুভ্রের থেকে আরেকটা ছবি এলো। ছবিটা দেখে হৃদির হাসি যেন বাঁধ ভাঙল। শুভ্র চোখ মারার ভঙ্গিতে টিপে আছে। মেলি আদুলে 2 হাতে আঙ্গুল কানের পাশে ভি সাইন করে ধরে আছে, আর নাকের উপর বিড়ালের গোফের ফিল্টার। এমন কিউট আর রহস্যকর লুকে শুভ্রকে আগে কখনো দেখেনি হৃদি। কিন্তু চমকটা তখনও বাকি ছিল। ঠিক পর মুহূর্তেই আরেকটা ছবি এলো। শুভ্র ফোনটা নাকের ডগায় একদম কাছে করে টেরা চোখ করে অদ্ভুত এক হাবাগোবা মুখভঙ্গি করে আছে। এই ছবিটা দেখেই হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে ওর চোখের জল চলে এলো। বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেল। কিন্তু হৃদির হাসির তো থামার নামই নেই। শুভ্রের এই পাগলামি ভরা দুষ্টুমিগুলো হৃদির সকালটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিল।
হাসতে হাসতে রিদির দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। রিদি হাসির তোর সামলে নিয়ে দেখলো শুভ্র ভিডিও কল দিয়েছে। রিদির হাতটা যেন থরথর করে কাঁপছে, ধরবে কি ধরবে না। পরক্ষণে সাহস সঞ্চার করে সে কলটা রিসিভ করলো, কিন্তু আঙ্গুল দিয়ে ক্যামেরার লেন্সটা চেপে ধরলো। চুলের যা শ্রী! শুভ্র যদি এই অবস্থায় তাকে দেখে তবে তো মান সম্মান বলতে কিছু আর অবশিষ্ট থাকবে না। স্ক্রিনে শুভ্রকে দেখা যাচ্ছে, সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ মুখে ঘুমের রেশ। হৃদি অবলোক তাকিয়ে রইল সেই চেনা মুখটার দিকে। শুভ্র আধ ঘুমে, কিন্তু রাগী গলায় বলে উঠল,